আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা বসেছি পরীক্ষার কয়েকটা বিষয় খুবই মনোযোগ দিয়ে লক্ষ্য রাখতে হয়, সেই ব্যাপারগুলোর ব্যাপারে কথা বলার জন্য। চলো সেটা দেখে নেই। প্রথমেই খাতা হাতে পাওয়ার পরে খাতাটা দেখবে খাতায় কোনো সমস্যা আছে কিনা, অর্থাৎ পৃষ্ঠা ছেঁড়া আছে কিনা, প্রিন্ট আছে কিনা এগুলো। যদি সমস্যা থাকে প্রথমে খাতাটা চেঞ্জ করে নেবে স্যারকে বলে। এরপরে নাম, রোল, রেজিস্ট্রেশন নম্বর এগুলো খুবই মনোযোগ দিয়ে পূরণ করবে। কারণ এগুলো ভুল হলে তোমার টেনশন হবে এবং সমস্যায় পড়তে হবে। এর জন্য প্রথমে পেন্সিল দিয়ে মার্ক করে নিতে পারো, অর্থাৎ 8350 যেটাই হোক না কেন এগুলো কলম দিয়ে আগে মার্ক করে নেবে, তারপরে বৃত্ত ভরাট করবে। আর কোনো কারণে যদি বৃত্ত ভরাট করতে ভুল হয়েই যায়, কাউকে ডাকাডাকি না করে যেটা শুদ্ধ মানে যেটা ঠিক সেটা পূরণ করে রাখলেই হবে, বা প্রয়োজনে উপরে লিখে রেখো। এটা কম্পিউটারে এটা মার্ক করে, তো কোনো কারণে সমস্যা হলে রেড সিগন্যাল দেখায়। আর তখন এটা ম্যানুয়ালি দেখা হয়। এটা নিয়ে কখনো টেনশন করবে না, চিন্তা করবে না, স্যারদেরকে ডাকাডাকি করার দরকার নেই। এরপরে খাতার মার্জিন টানবে বা দাগ টানবে, বামে এবং উপরে 1 ইঞ্চি পরিমাণ রাখবে। এখানে খেয়াল করো, এখানে 1 ইঞ্চি রেখেছি, এখানে 1 ইঞ্চি রাখা হয়েছে। নিচে একবারে নিচ পর্যন্ত লিখবে না। আমরা একবারে কোনো শিক্ষার্থী দেখে একবার নিচ পর্যন্ত লেখে, এরকম লিখবে না। এবং এই সাইডেও একটু জায়গা ছেড়ে দেবে। এইখানে দেখো একবারে সাইডে একটু স্পেস রাখবে, যেন লেখা কেটে না যায়। এত হিসেবি হওয়ার দরকার নেই, এটা মনে রাখবে। কোনো শিক্ষার্থী দেখি উপরে 2 ইঞ্চি, সাইডে 2 ইঞ্চি এরকম ভাবে করে যেন দ্রুত পেজ ভরে। এরকম করার দরকার নেই। তুমি মনে রাখো এক পৃষ্ঠায় কয়টা শব্দ লেখা হয়েছে এটা আমরা খুব তাকালেই বুঝতে পারি। তুমি কোন উদ্দেশ্যে, কোন চিন্তা থেকে বড় বড় করে গাবা গাবা করে লিখে পেজ ভরছো, এগুলো আমরা খুব ভালো বুঝি। এগুলো একটা স্টুডেন্ট সম্বন্ধে বিরূপ মনোভাব তৈরি করে। সেজন্য লেখার ক্ষেত্রে খুবই সতর্কতা অবলম্বন করবে। প্রশ্ন হাতে পাওয়ার পর প্রশ্ন একবার মনোযোগ দিয়ে পড়ে নেবে। আমাদের শিক্ষার্থীরা যেটা করে, বন্ধু 1 নম্বর প্রশ্ন দিয়ে শুরু করলো, আমি 1 নম্বর করলাম। তো ক নম্বর প্রশ্ন তো লিখলাম, কিন্তু খ নম্বর প্রশ্নের দেখা গেল যে আমি 3 লাইন লিখেছি, তারপরে বন্ধু পেজ উল্টে ফেলেছে। আমি প্রশ্ন ওখানে রেখে দিলাম। তার মানে শুরুতেই যখন এক্সামিনার তোমার খাতা দেখবে, তখন তোমার সম্বন্ধে একটা খারাপ ধারণা তৈরি হবে। তাহলে তুমি তো প্রশ্ন শেষ করতে পারছো না, বন্ধুর উপর ভরসা করেছো। তখন কি হবে, তোমার সম্বন্ধে একটা বিরূপ ধারণা তৈরি হবে আমাদের। তুমি উল্টাপাল্টা লিখে প্রশ্ন শেষ করবে কোনো মতো, এটা করবে না। তুমি নিজের থেকে যে প্রশ্নটা ভালো পারো সেটা মনোযোগ দিয়ে দেখবে। প্রশ্নে দেখো নির্দেশনা দেওয়া থাকে। এখানে যেমন লেখা হয়েছে প্রতিটি বিভাগ থেকে কমপক্ষে 2টি করে মোট 7টি প্রশ্নের উত্তর দাও। অর্থাৎ কোনো শিক্ষার্থী যদি কোনো বিভাগ থেকে 3টা বা 4টা প্রশ্ন উত্তর করে, তাহলে কিন্তু তার ওই প্রশ্নগুলো কেটে দেওয়া হবে, অর্থাৎ এখানে শূন্য পাবে সে। এটাই ব্যাপার। সেজন্য যে নির্দেশনা থাকে সেই নির্দেশনা মোতাবেক সবসময় উত্তর করবে। অনেক সময় দেখা যায় আমাদের শিক্ষার্থীরা প্রশ্ন না পড়েই, প্রশ্নটা না বুঝেই উত্তর লেখা শুরু করে। এখানে গ নম্বর প্রশ্নটা খেয়াল করো, উদ্দীপকের অভাঙা চরিত্রের সাথে অপরিচিতা গল্পের কোন চরিত্রের কতটুকু মিল আছে, এই প্রশ্ন করা হয়েছে। তুমি যদি এখানে কোন চরিত্রের মিল আছে, অর্থাৎ অপরিচিতা গল্পের অনুপমের সাথে মিল আছে এটা বুঝতে না পারো, তাহলে তুমি যতই লেখো না কেন তোমাকে শূন্য দেওয়া হবে। এজন্য আগে প্রশ্নটা বুঝতে হবে, তারপরে উত্তর লিখতে হবে। এজন্য একটু প্রশ্ন পড়তে বা উত্তর খুঁজে বের করতে একটু সময় লাগলেও সময়টা নিতে হবে, না হলে তোমার পুরা পরিশ্রমী মাটি হতে পারে। এজন্য কি করবে, আগে মূল প্রশ্নটা মনোযোগ দিয়ে পড়বে এবং 7টা প্রশ্ন যে উত্তর করতে হবে সেই প্রশ্নগুলো মনোযোগ দিয়ে সিলেক্ট করবে যে কোনগুলো তুমি উত্তর করতে যাচ্ছ। এরপরে যে প্রশ্নটা ভালো কমন পড়েছে, অর্থাৎ এ টু জেড ভালো পারো, সেই প্রশ্নটা উত্তর করবে। আমাদের শিক্ষার্থীরা যেটা করে যে বন্ধুর প্রতি আমি নির্ভরশীল, বন্ধু যেটা দিয়ে লেখা শুরু করলো আমিও সেটা দিয়ে লেখা শুরু করলাম। তো দেখে দেখে তো বেশি লেখা যায় না, তো বন্ধুর সাথে সাথে দেখে দেখে একটু লিখছি, এরপরে বন্ধু পৃষ্ঠা উল্টে ফেলেছে, তখন নিজে মন গড়া কিছু কথা লিখলাম। এরকম ভাবে তো হবে না। তুমি যেটা ভালো পারো সেটা উত্তর করবে। কারণ এই গুঁজামিল দিয়ে লিখলে প্রথমে যদি কোনো শিক্ষকের বা পরীক্ষকের নজরে পড়ে যে তুমি গুঁজামিল দিচ্ছ পরীক্ষার খাতায়, তাহলে তোমার সম্বন্ধে খারাপ ধারণা তৈরি হবে। এজন্য তুমি যেটা পারো সেই প্রশ্নটা আগে অ্যান্সার করবে,
সেটা দিয়েই লেখা শুরু করবে। আর এর জন্য অবশ্যই তোমাকে লেখাপড়া করে পরীক্ষার হলে যেতে হবে, না হলে তো হবে না। খাতার প্রথম দিকে যদি ভালো লেখা না থাকে, একটা বিরূপ মনোভাব তৈরি হয় পরীক্ষকের। কারণ আমি তো তোমাকে চিনি না, তোমার খাতা দিয়ে তোমাকে মূল্যায়ন করব। প্রথম একটা দুটো প্রশ্নে যদি তোমার ভালো না পাই, তাহলে তোমাকে অ্যাভারেজ বা খারাপ স্টুডেন্ট হিসেবে গণ্য করা হবে। পরের প্রশ্নগুলো মূলত ওই ধারাই নম্বর দেওয়া হয়, এটাই আমরা দেখে আসছি। এজন্য প্রথমে শিক্ষকের মন জয় করার চেষ্টা করবে। টাইম ম্যানেজমেন্ট শিখবে। টাইম ম্যানেজমেন্ট বলতে বোঝাচ্ছি, মনে করো ৩ ঘন্টার পরীক্ষা, তোমাকে ৭টা প্রশ্নে অ্যান্সার করতে হবে। তাহলে তোমাকে মোটামুটি ২৫ মিনিট করে বা যতটুকু সময় হয়, সেই সময়টুকুর বেশি লেখা যাবে না। তুমি যতই ভালো পারো, একটা ব্যালেন্স রাখবে। একটা প্রশ্ন খুব বেশি লিখলে আর একটা প্রশ্ন একবারে শর্ট করে ফেললে, এতে তোমার রেজাল্ট খারাপ হবে। আমাদের শিক্ষার্থীরা যেটা করে, উদ্দীপকের ৪ নম্বর প্রশ্নটা অর্থাৎ শেষ প্রশ্ন যেটা, সেটা বেশিরভাগ স্টুডেন্টই লিখতে পারে না। কারণ প্রথম দিকে বেশি লিখতে গিয়ে বা সময়ের প্রতি খেয়াল না রাখার কারণে আর অর্ধেকটুকু বা বেশিরভাগ অংশই বা ঘ নম্বর প্রশ্ন এটা ছেড়ে দিয়ে আসে বা ৫-১০ নম্বর ছেড়ে দিচ্ছে। এতে করে তার স্বাভাবিক যে নম্বরের ধারা, সেই নম্বর থেকে ৩-৪ নম্বর সে কম পেয়ে যাচ্ছে। এভাবে অনেক সময় রেজাল্ট খারাপ হয়ে যায়। আর লেখা দ্রুত করার চেষ্টা করবে। শুধু পরীক্ষার দিন লিখবে না, বরং তার আগের থেকে লেখার প্র্যাকটিস করবে, যেন লেখা যেমন সুন্দর হয়। হাতের লেখার সৌন্দর্যের উপর নম্বর নেই বটে, তবে একজন শিক্ষকের মন জয় করাটা তোমার জন্য জরুরি। একজন শিক্ষার্থীর হস্তাক্ষর যখন সুন্দর হয়, তখন তার প্রতি একটা সফট কর্নার বা একটা ভালো লাগা কাজ করে। আর এই ভালো লাগাটা নম্বর প্রাপ্তির জন্য খুবই ইতিবাচক ভূমিকা রাখে। এজন্য সুন্দর লেখার চেষ্টা করবে এবং দ্রুত লেখার চেষ্টা করবে। অনেক শিক্ষার্থী মনে করে বিজ্ঞানের শিক্ষার্থীর বেশি লেখার দরকার নেই। এটা ভুল কথা। একটা চিত্র আঁকালে এরপর একজন ৩টা বৈশিষ্ট্য লিখেছে, একজন ৫টা লিখেছে, একজন ৭টা লিখেছে। তুমি নিজেই বলো, যে ৭টা লিখবে সে অবশ্যই এগিয়ে থাকবে। ৩ নম্বর প্রশ্নে একজন হয়তো ৭টা সাদৃশ্য দেখালো, বৈসাদৃশ্য দেখালো, একজন ৩টা দেখিয়েছে। তুমি নিজেও একজনকে ২ দেবে, একজনকে ৩ দেবে। সেজন্য লেখা দ্রুত করার চেষ্টা করবে, হাতের লেখা সুন্দর করার চেষ্টা করবে, খাতার পরিচ্ছন্নতার উপর নজর দিবে। এক পৃষ্ঠায় ১৪-১৫ লাইনের বেশি লিখবে না। আমরা দেখি একজন শিক্ষার্থী একবারে হাবিজাবি করে ঘিচিঘিচি করে লেখে। খাতা বাঁচানোর জন্য তোমাকে চুক্তি দেওয়া হয়নি। যেটা বোর্ডের নিয়ম, সেটা মেইনটেইন করবে। সাধারণত এক লাইনে ৬-৭টা শব্দ এবং ১৪-১৫ লাইন লিখবে। এক বাক্য থেকে আরেক বাক্যের মাঝে স্পেস রাখবে। এতে যিনি খাতা মূল্যায়ন করেন তার পড়তে ভালো হয়, অর্থাৎ চোখে কষ্ট কম হয়। রচনা বা অন্য কোনো পয়েন্ট যখন দেবে, তখন এর আন্ডারলাইন করবে। মানে একজন পরীক্ষকের নজরে তোমাকে ফেলতে হবে। উনি হয়তো দেখবেন না, হয়তো স্কিপ করে যাবেন বা চোখে পড়বে না। কিন্তু যখন তুমি আন্ডারলাইন করে দেবে, তখন খুব সহজেই পরীক্ষকের নজরে পড়বে। এতে তোমার জন্য ইতিবাচক ভূমিকা বয়ে আনবে তোমার জন্য। আর একটা প্রশ্ন লেখার পরে একটু স্পেস দেবে। প্রশ্ন লেখার ক্ষেত্রে সাধারণত আমরা যেটা করি, মাঝখানে এরকম লিখি ১ এর ক নম্বর প্রশ্নের উত্তর বা ১ এর খ নম্বর প্রশ্নের উত্তর, এরকম মাঝামাঝি দেবে। সাধারণত অনেক শিক্ষার্থী এই যে এখানে দেয়, যে এরকম দিয়ে দেয় ১ এর ক, এরকম দেবে না। তোমরা মাঝে দেবে ১ এর ক নম্বর প্রশ্ন উত্তর, ১ এর খ নম্বর, ১ এর গ, এরকম ভাবে লিখবে। অনেক ক্ষেত্রে দেখা যায় শিক্ষার্থীর এতটুকু জায়গা আছে, এখান থেকে আর পরবর্তী প্রশ্ন শুরু করার দরকার নেই। তুমি পরের পৃষ্ঠায় চলে যাও। এত কৃপণতা দরকার নেই। এটুকু ফাঁকা রাখলে কিছুই হবে না। বরং এখান থেকে শুরু করলে বিশ্রী দেখায়। তুমি পরের পৃষ্ঠায় গিয়ে শুরু করো। এটাই ভালো দেখাবে দেখতে। এরপরে খুবই গুরুত্বপূর্ণ বিষয়, পরীক্ষার খাতায় কালো এবং নীল রং ছাড়া অন্য কোনো কালি ব্যবহার করা যাবে না। জ্যামিতিক চিত্র এগুলো অঙ্কনের ক্ষেত্রে পেন্সিল ব্যবহার করতে হয় বটে। তবে কালো এবং নীল ছাড়া অনেকে পিঙ্ক কালার বা অন্য কালার ব্যবহার করে, এটা কখনোই করবে না। কোটেশন আর রেফারেন্স নীল কালির ব্যবহার করবে, এটা আমরা অলরেডি বলে ফেলেছি। আর রচনা লেখার সময় বা কবিতার উদ্ধৃতি ব্যবহার করার সময় এটা নীল কালিতে দেবে, যেন পরীক্ষক সহজে দেখতে পান বা তার চোখে পড়ে। লুজ শিট বা বাড়তি কাগজ নিলে তার ক্রমিক নম্বর অবশ্যই মূল খাতায় লিখে নেবে। অর্থাৎ ১ নম্বর লুজ শিট, ২ নম্বর লুজ শিট, একটা লুজ শিট নেওয়ার পরে এটা লিখবে। এটা না হলে কি হয়, যখন তুমি খাতা পিন আপ করবে বা বাইন্ডিং করবে,
তখন এলোমেলো হয়ে যায়। তো আমরা খাতা দেখার সময় এটা প্রায়ই দেখি যে আমরা আসলে ১১ নম্বর প্রশ্ন দেখছি, কিন্তু এখন ৭ নম্বর প্রশ্নের উত্তর ঢুকে গেছে। তখন একটা বিরূপ মনোভাব তৈরি হয়। শিক্ষক আসলে তখন আর খুঁজে দেখার মেজাজ অনেকেরই থাকে না। তো তখন একটা এভারেজ নম্বর দিয়ে টিয়ে বা কম-টম নম্বর দিয়ে টিয়ে চলে যায়। এই ব্যাপারটা মাথায় রাখবে। এইজন্য সিরিয়ালি ওইভাবে লেখার চেষ্টা করবে যেন পিন আপ করার সময় খুব সতর্কতা অবলম্বন করা সহজ হয়। কারণ তাড়াহুড়া লেগে যায় যখন পিন আপ করতে আসে পরীক্ষার শেষ দিকে। অসম্পূর্ণ উত্তরের ক্ষেত্রে অপর পৃষ্ঠা দ্রষ্টব্য বা প্লিজ টার্ন ওভার এগুলো লেখা যেতে পারে। পিটিও আমরা লিখতাম। এগুলো খেয়াল করবে। মার্জিনের বাইরে কোনো কিছু লিখবে না। অনেকেই মার্জিনের বাইরে লেখে, এটা করবে না। অর্থাৎ যা করার মার্জিনের মধ্যেই লিখবে। এখান থেকে লিখবে ১ নম্বর প্রশ্ন উত্তর এগুলো লিখবে, এখানে লিখবে, এখানে লিখবে। অপ্রাসঙ্গিক লেখা বাদ দিতে হবে। হয়তো অনেক সময় আমাদের কমন না পড়লে শিক্ষক যদি তোমার কাছে চলে আসে তখন নিজের মন গড়া কিছু কথা লিখি যেটা একবারে ওই পাঠের সাথে যুক্ত নয়, অর্থাৎ একেবারে অপ্রাসঙ্গিক। তো তখন ওইটা কোনো কারণে যদি পরীক্ষকের নজরে পড়ে তাহলে তোমার কপালে শনির দশা জুটে যাবে, অর্থাৎ বিরূপ মনোভাব তৈরি হবে। এরপরের পরবর্তী প্রশ্নের উত্তরগুলোতেও দেখবে তোমার নম্বর কমে যাচ্ছে। এজন্য প্রশ্ন বুঝে প্রশ্ন পড়ে তারপরে উত্তর করবে। আর অবশ্যই এজন্য তোমাকে ভালো করে প্রস্তুতি নিয়ে পরীক্ষার হলে যেতে হবে। রচনা বা বড় প্রশ্ন যেগুলো সেগুলো সবার শেষে লিখবে। জাতীয় বিশ্ববিদ্যালয়ে যেটা হয় ক, খ, গ ৩ টা বিভাগ থাকে। প্রথমে থাকে অতি সংক্ষিপ্ত প্রশ্ন বা এক কথায় উত্তর। খ বিভাগে থাকে প্রতি প্রশ্নের উত্তর ৪ করে এখানে। প্রতিটি প্রশ্নের মান ৪ এভাবে। এরপরে থাকে ১০ করে। তো সাধারণত জ্ঞানমূলক বা এক কথায় উত্তর যেগুলো সেগুলো আগে উত্তর করা উত্তম। এবং ওখানে একটা নির্দেশনা থাকে যে ক্রমিক বা সিরিয়াল মেইনটেইন করা। এটা সাধারণত ক, খ, গ, ঘ উল্টাপাল্টা করে লিখলে যিনি খাতা মূল্যায়ন করেন তার জন্য কষ্ট হয়। এজন্য সিরিয়ালি লেখার চেষ্টা করবে। ক হোক, ঘ হোক, চ হোক, একটা সিরিয়াল মেইনটেইন করে তুমি উত্তর করার চেষ্টা করবে। আর বিভাগ একসাথে রাখবে। অর্থাৎ ক বিভাগ লেখা শুরু করলে ক সবগুলো লেখা শেষ করলে, খ বিভাগ লেখা শুরু করলে খ শেষ করলে, এরকম ভাবে লেখা যেতে পারে। এরপরে অবশ্যই বানানের প্রতি নজর দেবে। কারণ একজন শিক্ষার্থী যদি ভুল বানানে লেখে তার সম্বন্ধে একটা বিরূপ মনোভাব তৈরি হয়। কারণ ভালো শিক্ষার্থী কখনোই ভুল বানানে লিখবে না। আমরা কখনো কখনো খাতা পড়ে আমাদের হাসি পায়। মানে একটা শিক্ষার্থী সম্বন্ধে খারাপ ধারণা তৈরি হয়। যদি সে বেশি বেশি ভুল করে তখন খুব খারাপ ধারণা তৈরি হয়, তখন নম্বর কমে যায়। এজন্য কি করবে? ভুল বানান এড়িয়ে চলবে। এজন্য বাংলা বানান শুদ্ধিকরণের যে চ্যাপ্টারটা এটা খুব মনোযোগ দিয়ে পড়ে রাখবে। আর বন্ধুর উপর ভরসা করবে না। সাধারণত আমাদের পরীক্ষার হলে দেখি পেছন থেকে উত্তর আসে, সামনে পেছন থেকে। হতে পারে সামনের জন বা পেছনের জন সেও তো পেছন থেকেই পেয়েছে। আর যে একজন ভুল রটিয়ে দিয়েছে সে তো না জেনেও দিতে পারে বা ভুল করেও দিতে পারে। যেমন ৩ নম্বর প্রশ্ন খেয়াল করো। কর্ণধার শব্দের কর্ণ অর্থ কি? একজন লিখল কান। তার ধারণা সে কানই হবে। কর্ণ মানে কানই তো হয়। আবার একজন বলল যে নেতা। তার মানে একজন ভুল করতেই পারে। তুমি নিজের বিবেক খাটানোর চেষ্টা করবে। হতে পারে তুমি তো ওর উপর নির্ভর করে দাগিয়ে দিয়েছো, কিন্তু তুমি নিজেই এটা চেষ্টা করলে পারতে। সেজন্য নিজে চেষ্টা করবে। অনেক সময় আমরা বাধ্য হয়ে সাইড থেকে দেখার চেষ্টা করি বটে, তবে নিজের মাথা খাটাবে। মাথা খাটানোর পরে নিজের বিবেক কাজে লাগিয়ে তারপরে উত্তর করার চেষ্টা করবে। এতে দেখবে রেজাল্ট ভালো আসবে। একবারে অন্ধের মতো বন্ধু লিখেছে বলেই আমি লিখবো এরকম নয়। কারণ বন্ধুরা অনেক সময় ভুল লেখে বা ভুল সাপ্লাই হয়, ভুল তথ্য মানে প্রচারিত হয়ে যায়। ওগুলো এড়িয়ে চলবে। আর এটার জন্য অবশ্যই তোমাকে লেখাপড়া করে পরীক্ষার হলে যেতে হবে। এর বিকল্প কিছুই হতে পারে না। আমরা কখনো কখনো উদ্ধৃতি দিতে বলি, কোটেশন বলি। এটা যখন রচনামূলক প্রশ্ন লিখতে হয় তখন এরকম উদ্ধৃতি দিতে হয়। এবং উদ্ধৃতি কোথা থেকে দেওয়া হলো বা এই এই কথাটা কে বলেছেন এবং কোন প্রকাশনা থেকে বের হয়েছে, কত সালে বের হয়েছে, পৃষ্ঠা নম্বর কত, এই বিষয়গুলো সবই লিখতে হয়। সাধারণত অনার্স পর্যায়ে যে রচনামূলক প্রশ্ন সেগুলোতে আমরা এই উদ্ধৃতি দিতে বলি, বা সংক্ষিপ্ত প্রশ্ন দেওয়া যেতে পারে, বা কবিতার উদ্ধৃতি দিতে হতে পারে। এজন্য
তোমরা ভালো করে প্রস্তুতি নিয়ে যাও। ভালো করে লেখাপড়া না করে গেলে পরীক্ষা তো খারাপ হওয়াই স্বাভাবিক। আমরা পরীক্ষা ভালো দেই, কিন্তু রেজাল্ট খারাপ হয়। কারণ হলো আমরা প্রতিনিয়ত ভুল করি। এইজন্য ভালো করে প্রস্তুতি নিয়ে যাও। সামনের পরীক্ষাগুলো ভালো করে দাও। তোমাদের জন্য শুভকামনা থাকবে। আর কমন ভুলগুলো এড়িয়ে চলো। দেখবে ভালো রেজাল্ট হবে ইনশাআল্লাহ। এখন খাতা খুবই সহজভাবে দেখা হয়। অর্থাৎ লিখলেই নম্বর পাওয়া যায়। এই কমন যে ভুলগুলোর কথা বললাম, এগুলো একটু এড়িয়ে চলো। আশা করি ভালো রেজাল্ট হবে। তোমাদের সবার জন্য ভালোবাসা ও শুভকামনা রইল। পাশে থেকো। আসসালামু আলাইকুম।